এই শোনো না গো, সকল রকমের পাঠ গল্প পেতে এক্ষুনি আপন ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। কখন কিভাবে কেটে যায় কিছুই বোঝা যায় না। দেখতে দেখতে পরীক্ষাগুলো শেষ হয়ে গেল। এই এক্সামের মধ্যে আবরার ইয়ারাবি প্রচুর কেয়ার করেছে, সাথে ওর পরিবারের মানুষগুলো। ইয়ারাবি ভেবে পায় না এমন শ্বশুরবাড়ি কারো আদৌ আছে যারা পরের বাড়ির মেয়েকে এত ভালোবাসতে পারে। সবকিছু ঠিকঠাক চলছিল, বিয়ের 4 মাস পেরিয়ে যায়। হঠাৎ একদিন ইয়ারাবি কিচেনে ওর শাশুড়ির সাথে কথা বলছে। পরীক্ষার পর মোটামুটি কিছুদিন ক্লাসগুলো বন্ধ আছে, তাই বেশিরভাগ সময় সামাজিক কাজগুলো করে আর বাড়িতে শাশুড়ি আর জানবার সাথে সময়টা কাটে। শীতকাল এই সময় সবাই পিঠা খুব পছন্দ করে, আর এই বাড়ির মানুষ মিসেস রাইহানের হাতের তৈরি পিঠা খুব ভালোবাসে। তাই মিসেস রাইহান কিচেনে সার্ভেন্টের সাহায্যে পিঠা বানাচ্ছে, আর ইয়ারাবি দাঁড়িয়ে দেখছে। যদিও ওর পিঠার প্রতি মোটেও আগ্রহ নেই আর খেতেও পছন্দ করে না, তবে এই কয় মাসে বুঝতে পেরেছে আবরার খুব পিঠা ভালোবাসে, তাই শেখার জন্য ওর শাশুড়ির পাশে দাঁড়িয়ে দেখছে। তুমি কিচেনে কি করছো? হঠাৎ একটা রাগী স্বরে ধমকের আওয়াজে ইয়ারাবি লাফ মেরে ওঠে। আওয়াজটা শুনে ইয়ারাবি সহ ওর মা তাকিয়ে দেখে আবরার দুহাত প্যান্টের পকেটে রেখে কিছুটা রাগী চেহারা নিয়ে দাঁড়িয়ে আছে। আবরার আবারও ইয়ারাবির দিকে তাকিয়ে বলে, তোমাকে না কিচেনে ঢোকা বারণ, তাহলে এখানে কি করছো? মিসেস রাইহান আবরারের দিকে রাগী ভাবে তাকিয়ে বলে, কথাটা তো ভালো করে মেয়েটাকে বলতে পারতি। তোর ধমক শুনে কতটা ভয় পেয়ে গেছে আমি বুঝতে পারি না। তোরা ভাইগুলো কার মতো হয়েছিস? কি করবো মম, বলো। একে ভালোভাবে বলার পরও মাথায় রাখে না। কি করছো তুমি এখানে? ইয়ারাবি মাথাটা নিচু করে ফ্লোরের দিকে দৃষ্টি রেখে বলে, কিছু না, এমনি আম্মুর সাথে কথা বলছিলাম। কথা বলার জন্য অনেক জায়গা আছে, বুকে ব্যথা নিয়ে তুমি এখানে দাঁড়িয়েছিলে? আবরার ধমক দিয়েই কথাটা বলে, কিন্তু ইয়ারাবি প্রত্যুত্তরে কোনো কথা বলছে না দেখে মিসেস রাইহান বুঝতে পারেন ইয়ারাবি ভয় পেয়ে গেছে। উনি আবরারের কানটা জোরে টেনে ধরে বলেন, তুই ডাক্তার কি করে হলিস সেটাই তো আমার সন্দেহ। মেয়েটা ভয় পাচ্ছে আর উনি আরও ভয় দেখিয়ে যাচ্ছে। আর তুই এখন বাড়িতে কেন? ওকে নিয়ে ডক্টরের কাছে যাবো তাই। অ্যান্ড ইউ এক কাপ কফি নিয়ে ফার্স্ট ওপরে এসো, তোমার ভাইয়া হসপিটালে ওয়েট করছে আমাদের জন্য। আবরার চলে যেতে মিসেস ইয়ারাবির মাথায় হাত রেখে হেসে বলে রাইহান, আমি জানি তুই আবরারকে এখনও ভয় পাস, আর এটাও জানি তুই ওর সাথে নর্মাল হতে পারিসনি। তবে ছেলেটা খুব ভালো, তোকে ঠকাবে না কখনো। আম্মু, তোকে কিছু বলতে হবে না। এই নে কফি, যারবার জন্য করেছিলাম, কিন্তু তোরা তো বের হবি, তাই এটা নিয়ে যা, আমি ওকে পরে করে দিব। ইয়ারাবি মাথা নেড়ে মৃদু হাসি দিয়ে কফিটা রুমে নিয়ে আবরারকে দেয়। আবরার কফিটা নিয়ে ওর দিকে তাকিয়ে বলে, সরি, আসলে বুঝতে পারিনি তুমি ভয় পাবে। তাছাড়া এই কয়দিন ধরে দেখছি তুমি সবকিছুতে একটু বেশি ভয় পাচ্ছ। কোনো সমস্যা হলে বলতে পারো। না কিছু না, আমি ঠিক আছি। তাহলে রেডি হয়ে নাও, তোমার চেক আপ করিয়ে আমাকে হসপিটালে একবার যেতে হবে। ইয়ারাবি কিছুক্ষণ চুপ করে থেকে আবার বলে ওঠে, রাগ না করলে একটা প্রশ্ন করব? বলো। একটু সত্যি করে বলবেন, আমার কিসের ট্রিটমেন্ট করছেন আপনারা? এতবার চেক আপ কিসের জন্য? দেখুন, এতটুকু জ্ঞান আমার আছে যে সামান্য জরায়ুর প্রবলেমের জন্য এই ট্রিটমেন্ট নয়। সত্য শোনার ক্ষমতা আমার মধ্যে আছে। আগে কিছু হলে ভাইয়া আমাকে কিছু জানাতো না, আর এখন আপনিও। আবরার ওর দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলে কফির মগটা টেবিলে রেখে ওর দিকে এগিয়ে যেয়ে চুলে হাত ঘুরাতে ঘুরাতে বলে, প্রশ্নটা অনেক সুন্দর, বাট বিশ্বাস করো আমার এখন একটু মুড নেই অ্যান্সার দেওয়ার। সো তাড়াতাড়ি রেডি হয়ে নাও। বাঁকা হাসি দিয়ে টেবিলের উপর থেকে মগটা নিয়ে সোফায় আরাম করে বসে, এমন একটা রিয়াক্ট করে যেন কিছু শোনেনি। ইয়ারাবির এখন ইচ্ছে করছে নিজের মাথা ফাটাতে। সিরিয়াসলি এমনও মানুষ হয়? যখনই ও কোনো সিরিয়াস প্রশ্ন করে তখনই আবরার এমন একটা উত্তর দেয়। ইয়ারাবি কিছুটা সাহস নিয়ে বলে, আমি কোথাও যাচ্ছি না। আবরার কফিতে চুমুক দিতে যেয়ে থেমে একবার ওকে ভালো করে পা থেকে মাথা পর্যন্ত স্ক্যান করে বলে, পিঙ্ক হোয়াইট কালারের বোরখাটা পরো, কাল কিনেছি যেটা। ইয়ারাবির বসে বসে এখন নিজের চুল ছিঁড়তে ইচ্ছে করছে। ওর কানে এখন তারার কথাটা বাজছে, তোর মতো ঘাড় তেরা মেয়েকে শুধু আবরার সামলাতে পারবে, কেননা আবরার তোর উপরের ঘাড় তেরা, বুঝলি?
ইয়ারাবি আবরারের সামনে বসে দাঁত দিয়ে নখ কাটতে কাটতে বলে, আমার সত্যি কোথাও যেতে ভালো লাগছে না, প্লিজ অন্য কোনো দিন যাব। ইয়ারাবি নিচের দিকে না তাকিয়ে আমার চোখের দিকে তাকিয়ে কথা বলো। না, আপনার চোখের দিকে তাকানো মানে হিপনোটাইজ হয়ে যাওয়া। আমি এখন সব জানি। ফার্স্ট দিন আপনি এভাবেই আমাকে মেডিসিন দিয়েছিলেন। আবরার ইয়ারাবির গালে হাত রেখে বলে, অনেক বেশি বুঝে যাচ্ছ, বাট এখনই যেতে হবে শোনা। তুমি জানো তোমার ভাইয়া সেমিনারে শুধুমাত্র তোমার জন্য যায়নি। ইয়ারাবি জানে এর সামনে এখন কোনো কথা বলে লাভ নেই, তাই কাবার থেকে নতুন বোরখা, হাত মোজা আর নেকআপ বের করে কিছুক্ষণ ওর দিকে তাকিয়ে আবার আবরারের দিকে তাকায়। যেখানে ইয়ারাবি একটা বোরখা দিয়ে 6 মাস আরামে চালিয়ে যেত, সেখানে আবরার ওর জন্য প্রতি মাসে 2টো করে বোরখা কিনে আনে, আর খুব দামিও বটে। ইয়ারাবি নর্মাল ড্রেসের উপরে বোরখা আর মেকআপটা বেঁধে নিয়ে একটা জ্যাকেট পরে নেয়। তারপর ওরা নিচে নেমে ওর মায়ের কাছে বলে গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে। আজকাল বন্ধ জায়গায় ইয়ারাবির একদম ভালো লাগে না, ওর দম বন্ধ হয়ে আসে, প্রচুর মাথা ব্যথা সহ বমি পায়। তাই এত ঠান্ডার মধ্যেও আবরারকে গাড়ির জানালা খুলে রাখতে হয়েছে। কিছুক্ষণ পর ওদের গাড়ি একটা হসপিটালের সামনে দাঁড়ালে ইয়ারাবির ভিতর থেকে একটা দীর্ঘশ্বাস বের হয়। আবরার প্রথমে বের হয়ে ওর গেট খুলে দিয়ে ওকে নিয়ে প্রথমে ইফাসের কেবিনে যায়। ইয়ারাবি ওর ভাইকে দেখার সাথে সাথে জড়িয়ে ধরে বলে, কেমন আছো ভাইয়া? এই 1 মাসে একটা ফোনও করনি কেন? পরীক্ষা চলছিল, তাই আর কল করিনি। তাছাড়া একটু ব্যস্ত ছিলাম, সরি পিচ্ছি। ঠিক আছে, সরি বলতে হবে না। ইফাস আবরারের দিকে তাকিয়ে বলে, ডক্টর রূপক অনেকক্ষণ ধরে ওয়েট করছে, চলো একবারে চেক আপ করে তবে কথা হবে। ইয়ারাবি অনেকটা বিরক্তির সাথে যায় ডাক্তারের কেবিনে। ডাক্তার রূপক ইয়ারাবিকে দেখে বলে, কি ব্যাপার মা, তোমার ভাইয়া বললো তুমি নাকি একদম চেক আপ করতে চাইছো না? কারণ আমি এখন ঠিক আছি। ডাক্তার রূপক ইয়ারাবির কথা শুনে হেসে দিয়ে বলে, জানো, পারফেক্ট মানুষেরও মাসে একবার চেক আপ করায়। কি বলেন আপনার স্যার? আবরার হাসতে হাসতে চেয়ারে বসে বলে, স্যার প্লিজ আমাকে স্যার ডেকে ছোট করবেন না। আপনি আমার শিক্ষক ছিলেন আর এখনও থাকবেন, যত বড় পজিশনে যাই না কেন আমি। তুমি বদলাবে না আপনার। যাই হোক, খুব খুশি হচ্ছে এটা জেনে যে তোমার মতো একজন লাইফ পার্টনার পেয়েছে এমনটা। আচ্ছা, এবার কাজের কথা আসি। মা, তোমার কি এখনো মাথা ব্যথা করে? না। ইফাস ওর দিকে চোখ রাঙিয়ে বলে, উল্টাপাল্টা বাজে বকবি না একদম। ইয়ারাবি ওর ভাইয়ের ধমক শুনে মাথা নিচু করে বলে, হ্যাঁ করে। কখন করে? আমি ঠিক বলতে পারবো না, তবে যখন কিছু চিন্তা করি বা কিছু মনে করার ট্রাই করি তখন খুব হয়। তোমার সব সমস্যাগুলো এক এক করে আমাকে খুলে বললে খুব সুবিধা হয়। ইয়ারাবি কথাটা শুনে আবরারের দিকে তাকায়। ডাক্তার রূপক হেসে বলে, দেখো আপনার, একজন ডাক্তার, তাই ওকে বাইরে বের হওয়ার পারমিশন দিতে পারবো না। তাছাড়া ও তো তোমার স্বামী, ওকে তো জানতে হবে সবটা। ইয়ারাবি কিছুক্ষণ চুপ করে থেকে মাথা নিচু করে বলে, পেটে আগের থেকে বেশি পেইন হয়। তাছাড়া আঘাতের জায়গাগুলোতে ঠান্ডায় খুব ব্যথা হয়, মানে মাঝে মাঝে খুব বুকে ব্যথা হয়। বন্ধ জায়গায় একদম থাকতে পারি না। রাতে ঘুম হয় তোমার? ইয়ারাবি মাথা নাড়ায়। আবরার পাশ থেকে বলে, ওর খুব ঘন ঘন জ্বর আসে উইদাউট এনি রিজন। বুঝতে পেরেছি, কিছু টেস্ট দিচ্ছি, এগুলো করতে হবে। ইয়ারাবি মাথা তুলে ডাক্তার রূপকের দিকে তাকিয়ে বলেন, আরে আঙ্কেল, 2 মাস আগেও তো করেছি, এখন আবার কেন করব? ইয়ারাবির কথা শুনে ডাক্তার রূপক হেসে বলেন, ডোন্ট ওয়ারি মা, তোমাকে ব্লাড টেস্ট দিচ্ছি না, তুমি সিস্টারের সাথে যাও, কিছু হবে না। ইয়ারাবি টেস্টের জন্য গেলে ডাক্তার রূপক ওদের সাথে কিছু কথাবার্তা বলেন। ইয়ারাবি চলে আসার কিছুক্ষণ পর রিপোর্টে এলে ডাক্তার রূপকের মুখটা কালো হয়ে যায়। উনি ইয়ারাবিকে একটু বাইরে যেতে বলে ওদের সাথে রিপোর্ট নিয়ে কথা বলে। ইয়ারাবি ইফাসের কেবিনে বসে থেকে বোর হচ্ছে, কেননা টেস্টের আগে ফোনটা আবরারের কাছে দিয়ে গেছে। কিছুক্ষণ পরে ওরা কেবিনে ঢুকতেই ইয়ারাবি ওদের দিকে তাকিয়ে বলে, আমার কি হয়েছে? ইফাস ওর মাথায় একটা চুমু দিয়ে বলে, তেমন কিছু না, কিছু মেডিসিন দিয়েছে আর ইনজেকশন, ওইগুলো রেগুলার নিলে ঠিক হয়ে যাবে। কিন্তু ভাইয়া। 1 মিনিট। ইফাসের ফোনে কল আসাতে ও ওকে থামিয়ে দিয়ে ফোনটা রিসিভ করে কথা বলে। ওর কথা বলার ধরন দেখে ইয়ারাবি বুঝতে পারে বাসা থেকে কেউ গিয়েছে। ওর দিকে তাকিয়ে বলে, কে ফোন করেছে? আম্মু, সামনের 5 তারিখে ইস্মিতা মারা গিয়েছে, তাই? আপনি
বাসাতে হবে। হ্যাঁ, এবার থেকে যেতে হবে। আর কতদিন এমন করে থাকবি বল ইয়ারাবি? ইয়ারাবি হঠাৎ করে বেহুশ হয়ে গেলে আবরার সাথে সাথে ওকে ধরে ফেলে। একেই ওর শরীর দুর্বল, তার উপর স্মিতার ব্যাপারে শুনে তার ঠিক থাকতে পারেনি। ওকে কেবিনে রেখে ইফাসের দিকে তাকিয়ে বলে, স্মিতা মার্ডার কিভাবে হলো? আর মার্ডারের সাথে ওর কি কানেকশন? ইফাস ওর দিকে সন্দেহের দৃষ্টিতে তাকিয়ে বলে, অদ্ভুত ব্যাপার আবরার, তোকে কিন্তু কেউ ঈশিতার ব্যাপারে বলিনি। না তোকে এটা বলেছি ওকে মার্ডার করা হয়েছে, তাহলে তুই কিভাবে জানলি? আমি কিভাবে জানলাম আর কে বললো এগুলো পরে বলছি। আগে তুই এটা বল, নয়তো আমি ইয়াবির কাছ থেকে কথা বের করে দেবো। তুই কাজটা ভুলেও করবি না, আমি তোকে সব বলেছি। দেখ, ইস্মিতা হচ্ছে ইয়ারাবির বড় বোন, তবে আপন নয়। আবরার ইয়ারাবি স্যালাইন লাগানো হাতটা নিচের মুঠোর মধ্যে করে বলে, মানেটা হলো ইস্মিতাকে অ্যাডপ্ট করা হয়েছিল। খালার বিয়ের 2 মাস পর ওদের বাসার দারোয়ান ক্যান্সারে মারা যায়। মেয়েটাকে ওর বাবা ইয়াতিমখানায় দিতে বলেছিল। তখন ওর বয়স ছিল 5 বছর। খালা আর ওকে কোথাও না দিয়ে নিজের মেয়ের মতো আদর করত। আর তার বছর পরে হয় ইয়ারাবি। তাহলে কি এর মৃত্যুর সাথে কোনো সূত্র ধরে কি ইয়াবিকে দেখতে পারে না? ইফাস হতাশ হয়ে চেয়ারে বসে বলে, না, যদি এমনটা হতো তবে মনটাকে বুঝ দেওয়া যেত, কিন্তু এমনটা হয়নি। তবে ওর প্রতি অবহেলার পরিমাণ আরও অনেকটা বেড়ে গেছে। ইয়ারাবির 6 বছর বয়স থেকে খালা নানু ওকে উঠতে বসতে গায়ে হাত তুলতো, তবে ইস্মিতা সবসময় ওকে আগলে রাখতো। খাওয়ার সময় খাইয়ে দিত, সবসময় ওকে গুছিয়ে রাখতো। বলতে পারিস নিজ হাতে সবটা করতো। সেদিনটা ছিল সোমবার, জানুয়ারির শুরুর দিকে। সবাই চিটাগাং গিয়েছিল। তখন ইয়ারাবির বয়স ছিল 8 বছর। বরাবরের মতো ইস্মিতার সাথে ইয়ারাবি ঘুরছিল। কিছুক্ষণ ধরে ওদের দুজনকে কোথাও খুঁজে পাওয়া যায় না। 2-3 ঘন্টা খোঁজাখুঁজির পর যখন আম্মু পুলিশকে ফোন করবে, তখন রিসর্টের পিছন থেকে ইস্মিতার চিৎকার শুনতে পাওয়া যায়। সবাই সেই শব্দের সূত্র ধরে দৌড়ে যেয়ে দেখে ইস্মিতা সহ আর একটা মেয়ে রক্তাক্ত অবস্থায় পড়ে আছে, আর ইয়ারাবির হাতে ছুরি। আবরার ওর কথাটা শুনে থমকে যায়। ওর বিশ্বাস করতে পারছে না ইয়ারাবি মাত্র 8 বছর বয়সে দুটো মেয়েকে খুন করতে পারে। ও ইফাসের দিকে তাকিয়ে বলে, মাত্র 8 বছর বয়সে 2টা মেয়েকে মার্ডার, হাউ ইজ দ্যাট পসিবল? ইফাস খানিকটা মৃদু হেসে বলে, চোখের দেখার মতো অনেকটা ভুল থাকে, আর ভুলটা সেখানে ছিল। আমরা যখন ওইখানে পৌঁছাই, দেখি ইয়ারাবির বাম হাতে ছুরি, আর খুব কান্না করছে। খালা খালু ইস্মিতার লাশ দেখে ওখানে থমকে যাই। বাবা ইয়ারাবির কাছে যেয়ে রুমাল দিয়ে ছুরিটা নিয়ে ওকে কোলে তুলে বলে, আম্মু, এখানে কি হয়েছিল দেখো সোনা, ভয় পাবে না। আঙ্কেল, আমি আপনির সাথে এখানে বল দিয়ে খেলছিলাম। হঠাৎ বলটা বাগানের ভেতর চলে যায়। আপনি বল আনতে যায়। অনেকক্ষণ হওয়ার পর আপনি যখন আসেনি, তখন গিয়ে দেখি আপনি এখানে পড়ে আছে। আমি ডাকি, আপনি ওঠেনি। আপনি ব্যথা পাবে বলে এটা বের করে দিই, তারপরেও ওঠে না। মিস্টার রহমান ইয়ারাবির চোখ মুছিয়ে দিয়ে বলেন, তুমি জানো এগুলো কারা করেছে? দেখেছো তাদের? 3টা 5 আঙ্কেল ছিল, একজনের মুখ দেখেছিলাম। ততক্ষণে ওখানে পুলিশ চলে আসে। মিস্টার ফুয়াদ ইয়ারাবিকে দেখিয়ে বলেন ও খুন করেছে দুজনকে। এসব শুনে মিস্টার রহমান রেগে যেয়ে বলেন, এখানে কোনো নাটক হচ্ছে না ফুয়াদ। এইটুকু বাচ্চা মেয়ে ওর বোনকে কেন মারবে বলো তো? ওখানকার পুলিশ অফিসারও কথাটা শুনে রেগে যায়। উনি বলে ওঠেন, আপনি কি পাগল? এমন সাক্ষীকে প্রথমবার দেখছি, যে কিনা দুধের শিশুকে বিরুদ্ধে কথা বলছে। এতটুকু মেয়ে, তাও আবার দুজনকে কিভাবে মারবে? মিসেস ঈশানী কাঁদতে কাঁদতে ইস্মিতার লাশের পাশ থেকে উঠে মেয়েকে মিস্টার রহমানের কাছ থেকে বলে ওঠে, ও হচ্ছে কাল নাগিনী, কারো সুখ সহ্য হয় না, নিজে মেরে এখন নতুন নাটক সাজাচ্ছে। তোর মতো অপয়া মেয়ে শেষে কিনা বোনকে খেলি। আম্মুনি, আমি কেন মারবো? আমি মারিনি। মিসেস ঈশানী আর মিস্টার ফুয়াদ সকলের সামনে ওকে মারতে থাকে। ওনাদের দুজনকে কেউ আটকাতে পারছিল না। এক পর্যায়ে ওর মা যে পায়ের হিল দিয়ে ওকে মারছিলেন, তখন মাথার পিছনে অনেক গভীরভাবে ওটার আঘাত লাগে। ফলে ওর মাথার অনেকটা অংশ কেটে যেয়ে রক্ত পড়তে থাকে। অনেক কষ্ট করে পুলিশেরা ওনাদের আটকান। আবরারের ভাবতে খারাপ লাগছে কতটা কষ্ট হয়েছিল মেয়েটার। ইফাস আবার বলতে শুরু করে, ওকে তখনই হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
টানা 3 দিন পর ওর জ্ঞান ফেরে। এর মাঝে এটাও প্রমাণ হয়ে যায় ও যেটা বলেছে সেটাই সঠিক, কেননা ছুরিতে ওর বাম হাতের ফিঙ্গারপ্রিন্ট ছিল, কিন্তু ওর লেফট হ্যান্ডের ছিল না। তবে আসল খুনি পর্যন্ত পৌঁছানো যায়নি। আজ ওর বাবা মা মনে করে ইস্মিতাকে ওই মেরেছে, আর এটাও মনে করে ওর শাস্তি না হওয়ার পিছনে বাবা আর ওর ফুফুর কোনো হাত আছেই। ইয়ারাবিকে বাসায় নিয়ে যাওয়ার পর ওনারা ওর কাছে পর্যন্ত আসতো না। যে মেয়ে না খেয়ে থাকতে পারতো না, সেই মেয়ে পুরোটা দিন না খেয়ে থাকতো। রুমের ভিতর এক কোণে বসে কান্না করত। দেখতে দেখতে 1 সপ্তাহ হয়ে যায়। হঠাৎ করে ওর আচরণ বদলাতে শুরু করে। আস্তে আস্তে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে। ইস্মিতার কথা বলতে অদ্ভুত আচরণ করত। সারাদিন রুমে বসে কল্পনায় ইস্মিতার সাথে কথা বলতো। তুই বিশ্বাস কর আবরার, ওই সময়টা খালা খালুর সবটা দেখেও না দেখার ভান করে থাকতো। আম্মু সব সময় জব করতো, তাই বেশি একটা যেতে পারতো না ওই বাসায়। একদিন অচলা মামি ফোন করে সবটা বললে আম্মু ওকে বাসায় নিয়ে আসেন। দেখার মতো ছিল না ও। আমাদের বাসায় রেখেই 3 মাস ট্রিটমেন্ট করার পর নর্মাল হয়। তবে এখনও ওর নাম শুনলে ভয় পেয়ে যায়, কেননা নিজের চোখের সামনে 2টা খুন হতে দেখেছে। অদ্ভুত ব্যাপার। ওই বাসায় যখন গেলাম তখন না ইসমিতা ছবি দেখলাম, না কেউ ওকে নিয়ে কিছু বললো। ওর জন্য ছবিগুলো সরিয়ে ফেলা হয়েছে, কেননা অনেক ভালো বন্ডিং ছিল ওর সাথে। আর ওর সামনে কখনো ওর ব্যাপারে কিছু বলা যায় না। খালারা এইসব ধারণা নিয়ে আজও বেঁচে আছে বলে ইয়ামিলাকেও ওর আশেপাশে আসতে দেয় না, আর না ওকে যেতে দেয়। ইয়ারাবি সাহসী মেয়ে, তবে কিছু কিছু জিনিস ওর মাথার মাঝে এমনভাবে গেঁথে আছে যার জন্য ওকে প্রায় ভুগতে হয়। এই জন্য রাতেও এমন অদ্ভুত আচরণ করে। হতে পারে, কিন্তু তুই এইসব জানলি কিভাবে? আবরার ইয়ারাবির মাথায় হাত বোলাতে বোলাতে বলে, কেননা স্মিতার সাথে যে মেয়েটা মারা গেছিল সে মেয়েটি ইকরা ভাবি ছোট বোন বলা ছিল ইলা। ইফাস কিছুটা চমকে গিয়ে ওর দিকে তাকিয়ে বলে, তার মানে তুই আগে থেকেই ইয়ারাবিকে চিনতি? মিথ্যা বলে লাভ নেই। হ্যাঁ, চিনতাম ওকে। এমনকি ইকরা ভাবিও ওকে চেনে। তুই তো জানিস ইকরা ভাবি আমার খালাতো বোন। তাহলে কি তোর কেসটা আবার রিওপেন করছিস? না। ও, আমার কিছু পেশেন্টদের দেখতে যেতে হবে। ওর জ্ঞান ফিরলে আমাকে কল দিস, আর কিছু লাগলে নার্স তো আছেই। আবরার একটা মৃদু হাসি দিলে ইফাস একবার ইয়ারাবির দিকে তাকিয়ে রুম থেকে বের হয়ে যায়। আবরার ওর ইয়ারাবির দিকে তাকিয়ে কিছু একটা ভেবে কাউকে মেসেজ করে। আপনি যাই বলেন না কেন ফুপু, স্মিতাকে আপনার মেয়েই মেরেছে। আসলে আপনারা ওর থেকে স্মিতাকে বেশি ভালোবাসতেন তো, তাই। জারিকা কথাগুলো বলে প্লেট থেকে একটা পাকোড়া মুখে পড়ে নেয়। আজ সকালেই জারিকা ওর বোন, মা আর মিসেস জামান ঈশানীদের বাড়িতে আসে বললে ভুল হবে, একেবারে কাপড় চোপড় নিয়ে থাকতে এসেছে। কেননা কাল বাদে পরশু ইসমিতার মৃত্যুবার্ষিকী। সেজন্য মিস্টার ফুয়াদ প্রতিবারের মতো গরিবদের খাওন আর হুজুরদের দিয়ে দোয়া করেন। মিসেস জামান জারিকার কথার সাথে তাল মিলিয়ে বলে, দেখ ঈশা, জারিকা ঠিকই বলেছে, নয়তো পুলিশ বুঝি খুঁজে পেত না খুনিদের। ঈশানী এবার চুপ করে থাকতে না পেরে বলেন, এটাও একটা বেসামাজিক কথা আপু। অতটুকু বয়সে 2জন মেয়েকে কিভাবে মারবে ও? তাছাড়া ওরা ইরাবির থেকে বয়সে বড়। যদি ইস্মিতাকে মারতে চায় তাহলে দ্বিতীয় অচেনা মেয়েটাকে কেন মারলো? আচ্ছা, দ্বিতীয় মেয়েটা কে ছিল জানিস? না। আজকাল দেখছি মেয়েকে নিয়ে খুব নাচছিস। কেউ তোর মেয়েকে নিয়ে কিছু বললে তাকে বাঘের মতো ধরিস। ভুলে গেছিস ওর জন্য কি কি হয়েছিল? আর তোদের কথা শুনে মেয়েটাকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছিলাম। একটাকে হারিয়েছি, আরেকজনকে ধীরে ধীরে মৃত্যুর মুখে পাঠাচ্ছিলাম। মিসেস জামান রাগে কচকচ করতে করতে বলে, ওই মুখপোড়া অপয়া মেয়েকে নিয়ে বেশি মাতামাতি করবি না বলে দিলাম। ইরাকের মাকে কিছু বলি না বলে তোকেও কিছু বলবো না, এটা মনে করিস না। মিসেস ঈশানী বোনের কথা শুনে আজ খুব রেগে যান। হাতের জগটা টেবিলে জোরে করে রেখে বলেন, 2টা মেয়ে আমার, তাই ওদের নিয়ে মাতামাতি করব না দূরে ঠেলে দিব সেটা আমি বুঝবো। আর হ্যাঁ মেজো আপু, যা করেছে আজ আমার সত্যিই তার পা ধরতে ইচ্ছে করছে। ওই একটা মাত্র মানুষ যে মেয়েটাকে নিজের সন্তানের মতো ভালোবেসেছে। তোমরা এসেছো, থাকবে, খাবে, চলে যাবে, এর বাইরে আর একটাও না। মিসেস ঈশানী ডাইনিং থেকে দ্রুত পায়ে রুমে যেয়ে বেডে বসে পড়েন। মিস্টার ফুয়াদ আজ সহ 2 দিন অফিস থেকে ছুটি নিয়েছেন, তাই বাড়িতে আছেন। রুমে বসে একটা বই পড়ছিলেন। স্ত্রীকে রেগে রুমে আসতে দেখে ওনার দিকে তাকিয়ে বলেন, কি হয়েছে? ফুয়াদ, একটাবার মেয়েটাকে ফোন করবে? আমার ফোন তো ধরে না।
মিস্টার ফুয়াদ স্ত্রীর কথা শুনে বইটা বেড বক্সের উপর রেখে বলেন, তোমার নম্বরগুলো ধরে না, কিন্তু আমার নাম্বারগুলো তো ব্ল্যাকলিস্টে দিয়ে রেখেছে। তো হঠাৎ ওকে কেন ফোন করতে চাইছো তুমি? তুমি জানো ও আসে না, বরং ওই দিনগুলোতে জুয়ার ওকে নিয়ে ঘুরতে বাইরে চলে যেত। আর ডাক্তারও কিন্তু বলেছিল স্মিতার প্রশংসায় ওকে কোনো কথা না বলি। মিসেস ঈশানী এবার কেঁদে দিয়ে বলেন, আচ্ছা, আমরা আদৌ যা করতাম সেগুলো কি ঠিক ছিল? আমাদের জন্য মেয়েটার আজ এই অবস্থা। জানো, আজকাল খুব ওর কথা মনে পড়ে। ও কথা বলতো না ঠিকই, কিন্তু চোখের সামনে তো ছিল। কি জানি, তবে মনে হয় খুব বেশি করে ফেলতাম। শাওনের নামে ওকে টর্চার করতাম। যখন ও সুসাইড করার চেষ্টা করেছিল তখন বুঝতে পেরেছিলাম, তারপরও কোথায় নয় কিন্তু কোথাও থেকেই গেল। আমার কি মনে হয় জানো, মেয়েটার কিছু একটা হয়েছে। পরশু মেজো আপু এসে ওর মেডিকেল রিপোর্টগুলো নিয়ে গেল। আমি জিজ্ঞেস করলে বলল, জন্ম দিয়েছিস সেই হিসেবে নয় মেয়েটা জন্য একটু দোয়া করিস। যদি হয়েও থাকে তাহলে কি বলবে আমাদের? সামান্য কিছু হলে মারধর করতো, যখন কি ওর পাশে আমাদের বেশি প্রয়োজন ছিল। ও সবসময় বলতো দাঁত থাকতে দাঁতের মর্ম কেউ বোঝে না। একবার কবি নজরুল বলেছিলেন, মৃত্যুর যন্ত্রণা চেয়ে বিরহের যন্ত্রণা যে কতটা কঠিন, কত ভয়ানক, তা একমাত্র ভুক্তভোগী অনুভব করতে পারবে। সাদে কি মেয়েটা আমাদের সাথে সাথে কথা বলে না? যদি কাল ও আসে, আমরা কিছু না বললেও তোমার বোনের চুপ থাকবে না। সব কিছু নিয়তির লিখন, কিন্তু আমরা ওই অবুঝ মেয়েটাকে দোষ দিতাম। আমাদের বড় দোষ, আমরা মানুষের কথাকে বিশ্বাস করতাম। মেজো আপা কত বোঝাতো, কিন্তু বুঝতাম না। মিস্টার ফুয়াদ স্ত্রীর কথা শুনে একটা দীর্ঘশ্বাস ছাড়লেন। শুধু অপরাধ ওনার স্ত্রী নয়, উনিও করেছেন। যে মেয়ে বাবা বলতে পাগল ছিল সেই মেয়ে তার দিকে ফিরেও তাকায় না। মিস্টার ফুয়াদ মোবাইলটা হাতে নিয়ে ওনার স্ত্রীকে বলেন, ইয়ামিলা কোথায়? এখনো আসেনি? না, আজ প্রাইভেটে পরীক্ষা আছে। আচ্ছা, তুমি বাকিদের ফোন করে আসতে বলো, আমি রাতে রান্নার ব্যবস্থা করি। মিসেস ঈশানী রুম থেকে বের হতে হঠাৎ ওনার চোখ দোতলার ইয়ারাবির রুমের দিকে পড়ে। মেলিস্তাও রুমের দরজা খোলার চেষ্টা করছে, সাথে মিসেস নিন্দুও আছেন। মিসেস ঈশানী শাড়ির আঁচলটা ঠিক করে চুল বাঁধতে বাঁধতে সিঁড়ি দিয়ে উপরে উঠে ওদেরকে উদ্দেশ্য করে বলেন, তোরা এখানে কি করছিস? মিসেস নিন্দু হাসার চেষ্টা করে বলেন, তেমন কিছু না আপা, ওই মিলিস্তা বলেছিল এই রুমে থাকবে। আসলে ইয়ারাবি তো নেই। বাড়িতে আরো অনেক রুম আছে, এটাতে থাকার কোনো দরকার নেই। না ফুপি, আপনার মেয়ে তো নেই আর আসবেও না এবার, তাহলে থাকলে সমস্যা কি? সমস্যা আছে, সব কথা তোকে কেন বলতে হবে? এই ঘরটা ইরাবির জন্য বরাদ্দ, তাই অন্য কেউ থাকুক সেটা আমার পছন্দ নয়। মিসেস নিন্দু হেসে বলে, আপা ভুলে গেছেন মেয়ের বিয়ের পর বাবার বাড়ির কোনো কিছুই নিজের থাকে না। তাহলে তোর মেয়ে কেন বিয়ের পর থেকে তোর ওখানে পড়ে থাকে, আর তুই বা কেন ওর সংসারে নাক গলাতে যাস? মিসেস নিন্দু আর বেশি কথা না বাড়িয়ে মেয়ের হাত ধরে নিয়ে চলে যান। উনি বুঝতে পেরেছেন এটা ওনার সেই ননদ নয় যাকে ইয়ারাবির নামে হাজার কথা শোনালেও চুপ করে ওদের সাথে তাল মেলাবে। কিন্তু ওনারা বুঝতে পারছেন না হঠাৎ করে ঈশানীর হলোটা কি। মিসেস ঈশানী অনেকদিন পর আজ ইয়ারাবির রুমে ঢোকেন। রুমের যে স্টাডি টেবিল আছে ওটা পুরো ফাঁকা, কাবার্ডে শুধুমাত্র কয়টা কাপড় আছে। হঠাৎ ওনার চোখ যায় দেওয়ালের একটা বড় পেন্টিংয়ের উপর, যেটা ইয়ারাবি 9 বছর বয়সে এঁকেছিল। আসলেই ওনার মেয়ের অনেক প্রতিভা ছিল, কিন্তু ওনারা সেগুলো নিজের হাতে মেরে ফেলেছেন। উনি যে পেন্টিংয়ের সামনে দাঁড়িয়ে ওর উপরে হাত বোলান। ঠিক এই জায়গাতে স্মিতা আর ইয়ারাবির একটা বড় ছবি ছিল, কিন্তু ওনার বোন ইয়ারাবির জন্য ছবিটা সরিয়ে দিয়েছিলেন। উনি নিজে নিজে বলতে থাকেন, আসলে তুই ঠিক বলেছিলি মেজো আপু, আমি মা হওয়ার যোগ্যতা রাখি না, নয়তো দুধের বাচ্চাটাকে কখনো মারতে পারতাম বল? রাত 11টা বাজে। ইয়ারাবি বিছানায় বসে পড়ছে আর আবরার ল্যাপটপে কাজ করছে। বিয়ের আগে ও কত শুনেছে শ্বশুরবাড়িতে বলে মেয়েরা কাজ করতে করতে ফ্রি হওয়ার টাইম পায় না, আর এখানে ওকে সারাদিন বই নিয়ে বসে থাকতে হয়, নয়তো ফ্রি টাইমে বাইরের কাজগুলো করতে হয়। মাঝে মাঝে অনুর বাসায় যেও আড্ডা দেয়। এই 1 মাসে ইকরার সাথে ভালো একটা বন্ডিং তৈরি হয়েছে। ইকরা একদম নিজের বোনের মতো ট্রিট করে ওকে। আবরার কাজ করতে করতে একবার ওর দিকে তাকিয়ে বলে, না পড়ে বসে আছো কেন? কোনো সমস্যা নাকি? সারাদিন তো পড়তেই থাকি। আজ তো আর পড়তে পারোনি।
ওগুলো কমপ্লিট করো। অন্য স্বামীরা চায় তার ওয়াইফ যেন মন দিয়ে সংসার করে, আর এখানে আপনি সারা দিন পড়ার কথা বলেন। শুধু আপনি কেন, এই বাসার তো সবাই করে। একটু ছাদে গিয়েছিলাম আজ, ইকরা আপু এসে অমনি বলল রুমে গিয়ে পড়তে বসো। হয়ে গেছে নাকি আরো বাকি আছে? ছিল অনেক কিছু, কিন্তু আপনাকে বলে কোনো লাভ নেই, কারণ আমি যা জানতে চাইব আপনি বলবেন মুড নেই। বলছি প্লিজ আনসার দেওয়ার জন্য কোন সময় মুড থাকে আপনার একটু জানলে ভালো হতো। ইয়ারাবির কথাগুলো শুনে আবরারের জোরে জোরে হাসি পাচ্ছে, কিন্তু কোনোভাবে কন্ট্রোল করছে, কেননা এই প্রথম ইয়ারাবি এভাবে ওর সাথে কথা বলছে। আবরার সোফা থেকে উঠে গায়ের টি শার্টটা খুলতে খুলতে ওর দিকে এগিয়ে যায়। অবশ্য ওর নিচে একটা গেঞ্জি পরে আছে। ইয়ারাবি ওর এভাবে আসা দেখে ভয় পেয়ে যায়। আপনি এভাবে এগোচ্ছেন কেন? কেন, তুমি তো চাও আমি যেন অন্য স্বামীদের মতো হই, তাহলে ওরা যা করে সেটা আমিও করি। না না না, আমি তো খুব ভালো মানুষ, আমি তো এমনি বলছিলাম। পড়বো তো, প্লিজ এমন কিছু করবেন না। ইয়ারাবি মাথা নিচু করে চোখ বন্ধ রেখে কথাটা বলে। আবরার হো হো করে হেসে ওর মাথার চুলগুলো নেড়ে বলে, ব্যালকনিতে যে একটু দাঁড়াও, যদিও ঠান্ডা পড়েছে তারপর ভালো লাগবে, অনেকক্ষণ ধরে পড়েছো, ঘুমোতে হবে। ইয়ারাবি কথা শুনে ব্যালকনিতে চলে এসে লম্বা শ্বাস ফেলে। আবরার ওর যাওয়ার দিকে তাকিয়ে মুচকি হেসে কাজ করতে থাকে। হঠাৎ ইয়ারাবির চিৎকার শুনে ও ব্যালকনিতে যেয়ে দেখে ইয়ারাবি একটা কর্নারে চুপ করে বসে আছে। আবরার লাইট জ্বালিয়ে ওর কাছে যেতেই দেখে ওর কান্না করছে, আর চোখে লেগে আছে এক রাশ ভয়। ও ইয়ারাবির মুখে কাঁধে হাত রাখতেই ও আবরারকে জড়িয়ে ধরে বলে, আপনি এসেছিল। আপনি কার কথা বলছো তুমি? স্মিতা আপনি এখানে ছিল, খুব ভয়ঙ্কর চেহারা। আবরার বুঝতে পারছে এটা ওর কল্পনা, যেমনটা ইফাজ বলেছিল। আবরার ওর মুখ থেকে মাথা উঠিয়ে বলে, দেখো ইয়ারাবি, এটা তোমার মনের ভুল ছাড়া আর কিছুই নয়। না, এখানে ছিল। ওকে, আগে রুমে চলো। আবরার ইয়ারাবিকে রুমে নিয়ে এসে পানি খাওয়ায়, তারপর ওর মাথায় হাত বুলিয়ে বলে, ইয়ারাবি শোনো, তুমি যা দেখেছো সেগুলো তোমার কল্পনা, কেননা মৃত ব্যক্তিরা কখনো ফিরে আসে না। আল্লাহ তাআলা ঘোষণা করেছেন পৃথিবীর প্রতিটি জীবনকে একদিন মৃত্যুবরণ করতে হবে, সেই হিসেবে মানুষ একদিন মারা যাবে, শুধুমাত্র পুনরুত্থানের সময় তারা আবার উঠে দাঁড়াবে। আর তাছাড়া আল্লাহ তাআলা কোরআন মাজিদে ইরশাদ করেন, হে নবী আপনি বলে দিন, হে মানব মণ্ডলী, আমি আকাশ জমিনের রাজত্বের মালিক, আল্লাহর পক্ষ থেকে তোমার সবার নিকট প্রেরিত রাসূল, তিনি ব্যতীত সত্য কোনো উপাস্য নেই, তিনি জীবন দান করেন এবং মৃত্যু দান করেন। সুতরাং তোমরা সবাই আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করো এবং তার প্রেরিত নিরক্ষর নবীর ওপর, যিনি বিশ্বাস রাখেন আল্লাহ এবং তার সমস্ত কালামের ওপর, তার অনুসরণ করো যাতে সরল পথপ্রাপ্ত হতে পারো। সূরা আরাফ 158 নম্বর আয়াত। তাই দেখো, এইভাবে অযথা ভয় পাওয়ার কোনো দরকার নেই, এটা তোমার ভ্রম। আর তাছাড়া একজন মানুষ হিসেবে বিশ্বাস করতে হয় না মৃত ব্যক্তিরা ফিরে আসে। তুমি আজ তোমার আপুকে নিয়ে চিন্তা করছো, তাই এমন মনে হয়েছে তোমার। ইয়ারাবি হাতের উল্টো পিঠ দিয়ে চোখের পানি মুছে বলে, আবরার, আমি সত্যি আপনিকে দেখেছি, আমার ভয় করছে। আবরার ইয়ারাবিকে নিচের বুকের সাথে মিশিয়ে নিয়ে গায়ে ব্ল্যাঙ্কেটটা টেনে দিয়ে শ্যাডো লাইটটা অন করে দেয়। ইয়ারাবি ভয়ে কাঁপতে কাঁপতে বিড়ালের মতো গুটিসুটি মেরে আবরারের বুকে মাথা রেখে কান্না করছে, আর সেটা আবরার বুঝলে ওকে থামাচ্ছে না। ও মাথায় হাত বুলিয়ে ওকে শুধু ঘুমাতে বলল। জীবনটা খুব অদ্ভুত, তাই না? আমরা কখনো বুঝতে পারি না কষ্টগুলো কখন এসে আমাদের সুখের দুয়ারে হানা দিবে। যে ভয়ঙ্কর মুহূর্ত থেকে আমরা বাঁচার জন্য আপ্রাণ চেষ্টা করি, সেটাই আমাদের সামনে কাল হয়ে দাঁড়ায়। যে কোনো কিছুতে ভীত নয় সে নয়, বরঞ্চ যে ভয়কে জয় করে সেই হচ্ছে প্রকৃত সাহসী। কিন্তু ইয়ারাবি আর কতবার নিচের ভয়কে জয় করবে? প্রথমে ওর মনে হতো ইসমিতা সবসময় ওর সাথে আছে, কিন্তু ওকে যখন বোঝানো হলো তখন ভয়টা ওকে তাড়া করে বেড়ালো। মাঝে তো বেশ ভালো ছিল, তবে আবার কেন হলো? অ্যালার্মের আওয়াজে আবরারের ঘুম ভেঙে যায়। আস্তে করে বাম হাতটা দিয়ে অ্যালার্মটা বন্ধ করে দিয়ে ইয়ারাবির দিকে তাকায়। মেয়েটা কাল রাতে ঠিক যেভাবে ওর বুকে ঘুমিয়েছিল এখনো সেভাবেই আছে। খুব ভয় পেয়েছিল রাতে, তবে মেডিসিন দেওয়ার কারণে জ্বরটা আসেনি।
দূর থেকে আজানের মিষ্টি ধ্বনি শোনা যায়। এই সুরের সাথে অন্য কোনো কিছুর তুলনা হয় না। আজানের সুর শুনলেই মনের মধ্যে এক শান্তি কাজ করে। তবে আবরারকে আর শুয়ে থাকতে হবে না, উঠে নামাজ পড়তে হবে। কিন্তু ইয়ারাবি যেভাবে ঘুমিয়ে আছে, ওকে না জাগিয়ে ওর পক্ষে ওঠা সম্ভব নয়। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। ধন্যবাদ সবাইকে, আমাদের পাশেই থাকুন।